আচ্ছা, তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ঠিক আছে, সেটার পরপর অনেকগুলো ডিজিজ আছে। তো আমাকে আগে বলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে কি কি থাকে একদম স্টার্টিং থেকে। ফার্স্ট কি? ওরাল ক্যাভিটি, তাই তো? তাহলে ফার্স্টে হলো ওরাল ক্যাভিটি, নেক্সট এলো ইসোফেগাস, তারপর স্টমাক, নেক্সট স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আরেকটা কিছু বাদ থাকলো কি? একটা না, আরো দুটোর মতো বাদ থাকলো কি? রেকটাম তো ড্র করেছি, প্যানক্রিয়াস নয়? প্যানক্রিয়াস, আর এইদিকে কি থাকে? লিভার থাকে, তাই তো? এবার লিভারে গল ব্লাডার আছে, সেটা আলাদা। তাহলে একদম ফার্স্টে কি হলো? ওরাল ক্যাভিটি, ঠিক আছে। ওরাল ক্যাভিটির পর ইসোফেগাস। ইসোফেগাসকে আমরা আর কি বলি? আরেকটা নাম কি ইসোফেগাসের? ফুড পাইপ, তাই তো? ইসোফেগাস, তারপর স্টমাক। স্টমাকের পর নেক্সট কানেকশন কি? স্মল ইন্টেস্টাইন, তাই তো? স্মল ইন্টেস্টাইনের পর যেখানটা দিয়ে লার্জ ইন্টেস্টাইনে কানেক্ট হচ্ছে, এই পার্টটাকে কি বলে? মানে স্মল ইন্টেস্টাইনের কোন পার্টটা লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্ট হয়? ইলিয়াম নাম শুনেছো? তাহলে এই পার্টটাকে বলে ইলিয়াম, ঠিক আছে। যেখানে স্মল ইন্টেস্টাইনটা লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্ট হচ্ছে, এই জায়গাটাকে কি বলে? যেখানে স্মল ইন্টেস্টাইনটা লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্ট হচ্ছে, এই জায়গাটাকে পার্টিকুলারলি কি বলে? এই পুরোটা তো লার্জ ইন্টেস্টাইন, তাই তো? লার্জ ইন্টেস্টাইনের পার্ট আছে, এই দিকটাকে কি বলে? অ্যাসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তাই তো? এই দিকটা ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন। এই জায়গাটা কি? ওটা যেখানে স্টুল স্টোর হয়ে থাকে, রেকটাম, তাই তো? এখানটা রেকটাম, এখানটা অ্যানাস। তাহলে এই জায়গাটা কি? সিকাম, ঠিক আছে। এই জায়গাটা সিকাম বলে, এই জায়গাটাকে রেকটাম বলে। তো সিকামের সাথে এখানে একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার অ্যাটাচ থাকে, এটার নাম কি? সিকাম যে পোর্শনটা আছে, ঠিক আছে, সিকামটা কি লার্জ ইন্টেস্টাইন একটা পোর্শন, তো ফুলে আছে। এখানে এরকম জাস্ট পাতলা একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার আছে, এটাকে কি বলে জানো তোমরা? বলো। অ্যাপেন্ডিক্স, শুনেছো তো অ্যাপেন্ডিক্স? তাহলে এই জায়গাটাকে বলে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। যদি প্রপার ভাবে বলতে হয় তাহলে হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম মানে বললাম আমি কিরকম স্ট্রাকচার বললাম, এটা ওয়ার্ম লাইক। তাহলে ভার্মিফর্ম মানে হচ্ছে একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার, ঠিক আছে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেহেতু এটা দেখতে একটা ওয়ার্মের মতো, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এটার লেন্থ মোটামুটি 8 to 10 সেন্টিমিটার হয়, খুবই ছোট। এটার ফাংশন কি? মানে এটা কি টাইপ অফ অর্গান? ভেস্টিজিয়াল অর্গান, তাই তো? ভেস্টিজিয়াল অর্গান মানে ভেস্টিজিয়াল অর্গান, তাই তো? ভেস্টিজিয়াল অর্গান মানে কি? মানে একটা সময় যখন ইভলিউশন হচ্ছিল, আমরা কি আগে আমরা সবাই শুধু মাংস খেতাম, তাই তো? কাঁচা মাংস, একদম প্রথমে গাছপালা, কাঁচা মাংস, এগুলো খেতাম। তারপর আস্তে আস্তে আমরা যখন ফায়ার ইনভেন্ট করলাম, তারপর সেখান থেকে আমরা রান্না করে খাওয়া শুরু করেছি, তাই তো? আগে তো কাঁচা জিনিস খাওয়া হতো। আমরা বলতে আমাদের কথা বলছি না, আমাদের অ্যানসেস্টার্সদের কথা বলছি, ইভলিউশনের আগে, ঠিক আছে। তখন এই অর্গানটার কাজ ছিল ওই যে র জিনিস যেগুলো আছে ওগুলোকে ডাইজেস্ট করতে এই অর্গানটা হেল্প করতো। কিন্তু এখন ইভলিউশনের সাথে সাথে আমাদের যেহেতু এই জিনিসটার আর প্রয়োজন নেই, তাই এটা ভেস্টিজিয়াল হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা কোনো ভেস্টিজিয়াল বডি পার্টসের নাম বলতে পারবে? মুখে আছে কিছু একটা, কি ওটা?
উইজডম টিথ, যেটা লাস্ট মোলার যে টিথটা, কোনটা একদম লাস্ট, যেটাকে আমরা বাংলায় আক্কেল দাঁত বলি, তাই তো? ওই মোলার টিথটাও অ্যাকচুয়ালি কিন্তু আমাদের একটা ভেস্টিজিয়াল অর্গান, যেটা আমাদের আগে লাগতো। ওটাকে যদি আমরা বডি থেকে রিমুভ করে দিই তাহলে আমাদের কোনো এফেক্ট পড়বে না। সিমিলারলি অ্যাপেন্ডিক্সটাও, যে কোনো ভেস্টিজিয়াল অর্গান কি, এখন তো সেটার কোনো ফাংশন নেই, তাহলে এখন ওটা বডি থেকে যদি আমরা রিমুভ করেও দিই তাহলেও কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তাহলে বেসিক আইডিয়াটা হলো। তাহলে আজকে মেইনলি যে টপিকটা পড়াবো কি, সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের ডিজিজ বললাম, অ্যাপেন্ডিক্সের উপর ফোকাস করলাম। তাহলে কি অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস মানে কি? তাহলে এই আইটিস, যে কোনো জিনিসে যখনই আইটিস থাকবে তার মানে ইনফ্লামেশন। তাহলে অ্যাপেন্ডিক্স কি, অ্যাপেন্ডিসাইটিস কি? ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এবার যখন তোমরা ডেফিনেশন লিখবে, ডেফিনেশন তোমরা দেখেছো নিশ্চয়ই 2 মার্কস 3 মার্কসের আছে, তাই তো? তাহলে শুধু ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স লিখলে হবে না, যখন কোনো ডেফিনেশন লিখবে চেষ্টা করবে ক্যারেক্টারাইজড বাই লেখার। কি ফার্স্টে কি হলো? ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স। which is characterized by মানে characterized by এর পর আমরা কি বসাবো? সাইন অ্যান্ড সিমটমস গুলো, যে সাইন অ্যান্ড সিমটমস গুলো থেকে আমরা বুঝতে পারবো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। ঠিক আছে, ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স which is characterized by সাইন অ্যান্ড সিমটমস। বলো, তোমাদের অনেকেরই অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে কিছু আইডিয়া আছে, কি কি হতে পারে? হ্যাঁ, রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেন, তাই তো? আর আর কি? নজিয়া, ভমিটিং। ঠিক আছে, মোটামুটি 3 থেকে 4টা সিমটমস দিলে এনাফ। যে কোনো ডেফিনেশনে চেষ্টা করবে ক্যারেক্টারাইজড বাইটা দেওয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাপেন্ডিসাইটিস। ধরো যদি আমরা বলি প্যানক্রিয়াটাইটিস, তাহলে প্যানক্রিয়াটাইটিসে হলে কি বলবো? ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস which is characterized by বলে তার 2-3টে সাইন অ্যান্ড সিমটমস। ডেফিনেশন বোঝা গেছে? এবার আমাকে বললো কজেস কি হতে পারে অ্যাপেন্ডিসাইটিসের। কিছু বেসিক আইডিয়া কি থেকে হতে পারে? না, সেটা ঠিক না। আচ্ছা, মেইনলি দেখো অ্যাপেন্ডিক্সটা কিরকম, ধরো এটা সিকাম, এখানে অ্যাপেন্ডিক্সটা এরকম আছে, এটা কি খুবই ন্যারো তো, তাই তো? তাহলে যদি কোনো কারণে এখানটায় অবস্ট্রাকশন হয়ে যায়, আর অ্যাপেন্ডিক্সের মধ্যে কি হতে থাকে বলতো? কনস্ট্যান্টলি মিউকাস সিক্রেট হতে থাকে। আমাদের পুরো ইন্টেস্টাইনে কি, পুরো জিআইটিতেই বলতে গেলে একদম স্টার্টিং টু এন্ডিং মিউকাস, নাহলে স্যালাইভা, মুখ থেকে স্যালাইভা স্টার্ট হচ্ছে, তারপর পুরো জিআইটিতে মিউকাস সিক্রেট হতে থাকে, তাই তো? অ্যাপেন্ডিক্সেও সেম, মিউকাস সিক্রেট হতে থাকে কনস্ট্যান্টলি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা ওর মিউকাসটা বেরোনোর একটা রাস্তা ছিল। তাহলে যদি এখানটায় কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে কি মিউকাসটা বেরোতে পারবে? তাহলে কি হবে? মিউকাসটা এখানে জমতে থাকবে, আর মিউকাসটা জমলে কি হবে? একটা বেলুনে যদি হাওয়া যেরকম ঢোকাও, সাইজ ফার্স্টে ছোট থাকে, তারপর কি হতে থাকে? বড় হতে থাকে। তাহলে এটা কি হবে? এরকম ফুলে যাবে, তাই তো? তাহলে মেইন কজ হচ্ছে অবস্ট্রাকশন। তাহলে কজ কি হলো? অবস্ট্রাকশন। ঠিক আছে, এবার এই অবস্ট্রাকশনটা কি থেকে কি হতে পারে বলো? কি করে অবস্ট্রাকশন হতে পারে? আচ্ছা, ফিকলিথ ওয়ার্ডটা শুনেছো কখনো? আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে কি তৈরি হয় লাস্টলি? ফিকল ম্যাটার, তাই তো? লাস্টে তো স্টুল তৈরি হয়।
ফিকলিথ মানে হচ্ছে হার্ডেন্ড স্টুল বা হার্ডেন্ড ফিকল ম্যাটার। কি হয়, স্মল ইন্টেস্টাইন থেকে ফুড ডাইজেস্ট হয়ে যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো পুরো লার্জ ইন্টেস্টাইন ধরে মুভ করে তারপর তো রেকটামে গিয়ে স্টোর হয়, তাই তো? তাহলে যদি কোনো হার্ড অ্যান্ড ফিকল ম্যাটার এই জায়গাটাতে ব্লক করে দেয় তাহলে অবস্ট্রাকশন হতে পারে। সেই হার্ড অ্যান্ড ফিকল ম্যাটার যেটা, ওটাকে বলে ফিকলিথ। ঠিক আছে, এই লিথ ওয়ার্ডটা আসছে স্টোন থেকে। ঠিক আছে, যেহেতু হার্ড পার্টিকেল সেই জন্য এটা বলা হয়েছে। আর অবস্ট্রাকশন কিসের জন্য হতে পারে? আনডাইজেস্টেড সিডস। ঠিক আছে, অনেক সময় কি আমরা খাবার খেতে খেতে বীজ খেয়ে ফেলি, তাই তো? তো সেই বীজটা যদি ডাইজেস্ট না হয়, ওগুলো কি অনেক হার্ড হয়। তো সব প্ল্যান্টের বলছি না, কিছু কিছু প্ল্যান্টের পার্টিকুলার কিছু সিডস কি হয়, অনেক হার্ড হয়। তো যদি ওটা ডাইজেস্ট না হয় তাহলে কি ওটাও গিয়ে আটকে যেতে পারে। ঠিক আছে, আর কি? লিম্ফয়েড হাইপারপ্লেশিয়া। হাইপারপ্লেশিয়া মানে প্যাথোলজি আছে এই ইয়ারে? হাইপারপ্লেশিয়া মানে কি? দুটো ওয়ার্ড, একটা হচ্ছে হাইপারট্রফি, একটা হচ্ছে হাইপারপ্লেশিয়া। পড়েছো? এখনো হয়েছে সেল? আচ্ছা, হাইপারট্রফি মানে হচ্ছে তোমার সেলের যে নাম্বারটা সেটা সেম আছে কিন্তু সাইজটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে হাইপারট্রফি। আর হাইপারপ্লেশিয়া মানে কি, সাইজটা বাড়ছে কিন্তু তার সাথে সাথে কি সেলের নাম্বারটা বাড়ার জন্য সাইজটা বাড়ছে। জিনিসটা বোঝা গেল? তাহলে হাইপারট্রফি কি বললাম? হাইপারট্রফিতে সেল কাউন্ট বাড়ছে। ধরো এখানে 3টে সেল আছে, ঠিক আছে? হাইপারট্রফিতে কি হবে, এই 3টে সেলই আছে, শুধু এদের সাইজটা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাইপারট্রফি। ঠিক আছে, হাইপারপ্লেশিয়াতে কি হচ্ছে, 3টে সেল ছিল, সাইজটা বড় হচ্ছে। সেটা কিন্তু কেন বড় হচ্ছে? কারণ সেলের নাম্বারটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে হাইপারপ্লেশিয়া, এটা হাইপারট্রফি। এখানে কি বলেছি? লিম্ফয়েড হাইপারপ্লেশিয়া মানে এখানে কি হচ্ছে, হ্যাঁ, মানে সেলের নাম্বারটা বাড়ার জন্য সাইজটা বাড়ছে। তো এখানে কি হয়, আমাদের গোটা বডিতেই তো আমাদের লিম্ফয়েড টিস্যু আছে, তাই তো? লিম্ফ নোড, লিম্ফয়েড টিস্যু। তো এই অ্যাপেন্ডিক্সের চারপাশেও লিম্ফয়েড টিস্যু আছে। তো সেই লিম্ফয়েড টিস্যুগুলো যদি কোনো কারণে হাইপারপ্লেশিয়া হয়ে যায় তাহলেও কি হবে, এই জায়গাটা তার সাইজটা বাড়বে, তাই তো? সেল কাউন্ট বাড়ছে যার জন্য আলটিমেটলি সাইজ বাড়ছে। তাহলে কি হবে, এখানটায় অবস্ট্রাকশন হবে। ঠিক আছে, আর কিসের জন্য হতে পারে? নিওপ্লাজম। নিওপ্লাজম মানে টিউমার। কোনো রকম টিউমার যদি হয়, টিউমারে কি হয়, ফার্স্টে তো একটা মাস ফর্মেশন হয়। তাহলে মাস ফর্মেশন হলে কি হবে, সেটা ওখানে একটা প্রেশার দেবে, অবস্ট্রাকশন ক্রিয়েট করবে। বোঝা গেছে এগুলো কজগুলো? এছাড়াও যে কজটা সেটা হচ্ছে ইনফেকশন। তাহলে কজ কি হলো, মেইনলি কিসের জন্য হচ্ছে? অবস্ট্রাকশনের জন্য। অ্যাপেন্ডিক্সের যে ওপেনিংটা আছে, যে কানেকশনটা আছে সিকামে, সেখানে যদি কোনো রকম অবস্ট্রাকশন হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এবার অবস্ট্রাকশনগুলো কিসের জন্য হচ্ছে? ফিকলিথ আর আনডাইজেস্টেড সিডস আর লিম্ফয়েড হাইপারপ্লেশিয়া, নিওপ্লাজম আর ইনফেকশন। ঠিক আছে, কজেস বোঝা গেছে? কি নেক্সট কি হবে কজেসের পর বলো? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের আগে কিছু একটা হয়। হ্যাঁ, প্যাথোফিজিওলজি হয়, তার আগে টাইপস। অ্যাপেন্ডিসাইটিসের দুটো টাইপস, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাকিউট, একটা ক্রনিক। অ্যাকিউট মানে সাডেন অনসেট, তাই তো? আর এটা ক্রনিক মানে যেটা ডিউরেশনটা লং, লং ডিউরেশন ধরে। অ্যাকিউট যেটা হয় এটা সাডেন অনসেট হচ্ছে, মানে হঠাৎ করে স্টার্ট হচ্ছে। তাহলে এটার সিমটমস গুলো কি হতে পারে?
মানে শর্ট পিরিয়ড অফ টাইমে সিমটমস গুলো কম থেকে অনেক বেশি সিভিয়ার হয়ে যেতে পারে, মাইল্ড থেকে অনেক বেশি সিভিয়ার হয়ে যেতে পারে কম টাইমের মধ্যে। ক্রনিকে কি হয়, ক্রনিকের সিমটমস গুলো কম্পারেটিভলি মাইল্ডার, ঠিক আছে, যে তারা মানে মাঝে মাঝে সিমটমস গুলো দেখা যায়, মাঝে মাঝে রিজলভ হয়ে যায়, আবার দেখা যায়, এরকম, ঠিক আছে। তাহলে মেইনলি দুটো টাইপস, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মানে হচ্ছে যেটা অনসেটটা সাডেন অনসেট, যেটা টাইম লিমিটটা কম। তাহলে টাইম লিমিট কম মানে কি, তার সিমটমস গুলো খুব স্পিডে অ্যাগ্রাভেট হতে থাকে, খুব কম টাইমের মধ্যে সিমটমস গুলো মাইল্ড থেকে সিভিয়ার হয়ে যায়। আর ক্রনিক মানে যেটা লং ডিউরেশন ধরে। তাহলে লং ডিউরেশন মানে কি, তার সিমটমস গুলো কম্পারেটিভলি এটার থেকে এটার সিমটমস গুলো মাইল্ড হবে, ঠিক আছে। তো মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস কি, যেহেতু অনেক দিন ধরে আছে, আমরা মোটামুটি মেডিসিনস দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখি। যখন ওটার কোনো একটা আমাদের ট্রিটমেন্ট করতে হয় তখন আমরা সেটাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যেভাবে ট্রিট করি সেভাবেই আমরা ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস ট্রিট করব, ঠিক আছে। তাহলে আমরা মেইনলি ফোকাস করব অ্যাকিউটটার উপর। কজ বললাম, এবার প্যাথোফিজিওলজি বলো। একদম ফার্স্টে কি, যে কোনো কিছুর প্যাথোফিজিওলজি, তাহলে ইটিওলজিক্যাল ফ্যাক্টরস। ইটিওলজিক্যাল ফ্যাক্টরস এর জন্য কি হচ্ছে, কি হচ্ছিল, অবস্ট্রাকশন, তাই তো। অবস্ট্রাকশন হলো, তারপর মিউকাসটা কি হচ্ছিল, মিউকাস কনস্ট্যান্টলি সিক্রেট হতে থাকছিল, তাই তো। তাহলে মিউকাস সিক্রেশন কন্টিনিউস উইদিন দ্য অ্যাপেন্ডিক্স। মিউকাসটা কি বেরোতে পারবে, তাহলে কি হবে, ওটা ওখানেই স্টোর হতে থাকবে। তাহলে ওটা কি স্টোর হতে থাকলে ওটা ইনফ্লামেশন তো হবে, তার আগে কি ওটা সাইজে বড় হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলি ডিসটেনশন, ঠিক আছে। তাহলে তার জন্য ডিসটেনশন হচ্ছে। এবার ডিসটেনশন হওয়ার জন্য কি হবে, কোনো জিনিস যত বড় হয়, ধরো বেলুনটা, ঠিক আছে, যখন ফার্স্ট হাত দেবে, যখন ওটা ফুলে নেই তখন দেখবে ওটা স্কিনটা কিরকম হয়, আর যত ওটাকে আমরা ফোলাই তত দেখবে ওটা পাতলা হতে থাকে, তাই তো। তাহলে এটাও কি হবে, যত ওটা ফুলছে তত পাতলা হবে। তাহলে থিনিং অফ দ্য ওয়াল অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে তার জন্যই কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, ধরো মিউকাস, আমাদের যেটা গাট ফ্লোরা, শুনেছো গাট ফ্লোরা ওয়ার্ডটা, মানে আমাদের যেটা ইন্টেস্টাইন, সেখানে কিছু ব্যাকটেরিয়া সবসময় প্রেজেন্ট থাকে যারা আমাদের বডির ক্ষেত্রে হার্মফুল নয়, এটা শুনেছো তো, যারা ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। তো সেই গাট ফ্লোরা, অ্যাপেন্ডিক্সেও এরকম কিছু ফ্লোরা থাকে। তো নর্মালি কি হয়, তারা গোটা যে লার্জ ইন্টেস্টাইনটা সেটা জুড়ে মুভ করে, ঠিক আছে, ওখানে ওরা কলোনাইজ করে না। কিন্তু যখনই কি হচ্ছে, ওদের মুভ করার জায়গা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার ডিসটেনশন হচ্ছে, ওয়ালগুলো থিন হয়ে যাচ্ছে। ওয়াল যত থিন হবে, ওটা যত বড় হবে, তত কি হবে, আশেপাশে যে ব্লাড ভেসেলস গুলো, যে নার্ভস গুলো, সেগুলোর উপর প্রেসার পড়বে। তাহলে ব্লাড ভেসেলস এর উপর প্রেসার পড়লে কি হবে, ব্লাড সাপ্লাই হবে এনাফ ব্লাড সাপ্লাই হবে না। ওখানে প্রথমেই ওটা একটা ডিস্টেন্ডেড হয়ে আছে, অনেক দিন ধরে একটা মিউকাস জমা হয়ে থাকছে, ব্লাড সাপ্লাই ঠিক করে হচ্ছে না, তাহলে ওখানে ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যাবে। যে ফ্লোরাগুলো আমাদেরকে এতদিন হেল্প করতো ডাইজেশনে, এখন তারাই ওখানে ইনফেকশন কজ করবে। তাহলে ডিস্টেনশনের সাথে এখানে আরেকটা লিখে নাও,
অ্যান্ড ব্যাকটেরিয়াল কলোনাইজেশন। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি হলো, ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, যে কজেস গুলো সেগুলোর জন্য কি হচ্ছে, অ্যাপেন্ডিক্সে অবস্ট্রাকশন হচ্ছে। অবস্ট্রাকশন হলে কি হচ্ছে, যে মিউকাস সিক্রেশন যেটা নর্মালি হয়ে থাকে সেটা কন্টিনিউ হচ্ছে কিন্তু কি ও বেরোতে পারছে না, কারণ অবস্ট্রাকশন হয়ে আছে। তাহলে বেরোতে না পারলে কি হবে, ওটা ওখানেই অ্যাকিউমুলেট হতে থাকবে, ওখানেই জমা হতে থাকবে। তাহলে ওটা যত জমা হবে তত কি ডিস্টেনশন হবে, ডিস্টেনশন হচ্ছে, আর সাথে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে। এটা বললাম কারণ একে তো ডিস্টেনশন হচ্ছে, সাইডে তোমার ব্লাড ভেসেলস গুলোর উপর প্রেসার পড়ছে, অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, ডিস্টেনশন হচ্ছে, ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে। তার জন্য কি হচ্ছে, ওয়ালস, যে অ্যাপেন্ডিক্সের যে ওয়ালটা সেটা তত থিন হয়ে যাচ্ছে, যার জন্য ইনফ্লামেশন হচ্ছে। প্যাথোফিজিওলজি বোঝা গেছে? কেউ একবার এক্সপ্লেন করো, এটা কে এক্সপ্লেন করবে, বলো কেউ একজন বলো। প্রথমে ডিউ টু ইটিওলজিক্যাল ফ্যাক্টরস আমাদের অ্যাপেন্ডিক্সে অবস্ট্রাকশন হচ্ছে। কয়েকটা ইটিওলজিক্যাল ফ্যাক্টরস বলো। ইটিওলজিক্যাল ফ্যাক্টরস হচ্ছে অবস্ট্রাকশন ফিকালিক হতে পারে, হার্ড এন্ড স্টুল। তারপর অবস্ট্রাকশন হওয়ার পর মিউকাস সিক্রেশন যেমন আমাদের হতো সেরকম কন্টিনিউ হচ্ছে। তা এবার যেহেতু মিউকাসটা বেরোতে পারছে না, অবস্ট্রাকশন আছে, মিউকাসটা অ্যাকিউমুলেট হচ্ছে জায়গাটাতে, এই জন্য জায়গাটা বড় হয়ে ফুলে যাচ্ছে, ডিস্টেনশন হচ্ছে, আর ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে, ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে। এই জন্য কি হচ্ছে, ওটা যখন ফুলে যাচ্ছে তখন থিনিং অফ দ্য ওয়াল অফ দ্য অ্যাপেন্ডিক্স, এর জন্য ইনফ্লামেশন হচ্ছে, তারপর আমাদের অ্যাপেন্ডিক্সটা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্যাথোফিজিওলজি ক্লিয়ার? কোথাও ডাউট আছে এটার? কোথাও এক্সপ্লেন করতে হবে? বোঝা গেছে? তাহলে প্যাথোফিজিওলজির পর আমরা কি আসি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস বলার আগে আমাকে কোয়াড্র্যান্ট গুলো বলো। কটা কোয়াড্র্যান্ট আমাদের অ্যাবডোমেনে? কি কি? একদম এটা কি উপরের মিডলটা, একদম কোনো জিনিস ওপরে মানে কি এপি, নিচে মানে হাইপো, তাহলে এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক বা এপিগ্যাস্ট্রিয়াম। এটা এদিকটা কি লেফট সাইড, এটা রাইট সাইড, এটা লেফট কি লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, এটা রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা এটা হচ্ছে আম্বিলিকাস, এটা লেফট লাম্বার, এটা রাইট লাম্বার, এটা ওপরেরটা এপি হলো, নিচেরটা হাইপোগ্যাস্ট্রিয়াম, এটা রাইট ইলিয়াক আর লেফট ইলিয়াক ফসা। ঠিক আছে, এবার এইখানটা যেটা কোমরের সাইডে একটা বনি প্রমিনেন্স ফিল করতে পারো, নিজেরা ফিল করো, একটা বনি প্রমিনেন্স থাকে কোমরের দু সাইডে, কি বলে এটাকে? ধরো এই বনি প্রমিনেন্সটা, ঠিক আছে, এটাকে বলে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। ঠিক আছে, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বাকিটা বলছি পরে, দাঁড়াও। এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ফার্স্ট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি বললে তো ফার্স্টে? ইনফ্লামেশন বলছি না, যখন তোমরা ডেফিনেশনটা বললে তখনই তো বললে কয়েকটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, বলো কি হবে? পেন। এবার পেনের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, পেনটা কোন জায়গায় হবে? লোয়ার কোয়াড্রেন্টে, কোনখানটা? লেফট। আমাদের অ্যাপেন্ডিক্স কোন দিকে থাকে?
তাহলে ফার্স্ট স্টেজে পেনটা হয়, ঠিক আছে, ইনিশিয়াল স্টেজেসে। ইনিশিয়ালি পেনটা হয় এই আম্বিলিকাসের চারপাশে, ঠিক আছে। ইনিশিয়ালি ওটা হচ্ছে পেরি আম্বিলিকাল এরিয়া। তারপর পেনটা কি হয়, এই লোয়ার কোয়াড্রেন্ট গুলোতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি হয় পেরি আম্বিলিকাল এরিয়া, দেন হয় রাইট লোয়ার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন। ঠিক আছে, তাহলে এটা হলো পেনের ক্যারেক্টারিস্টিক্স। ইনিশিয়ালি হচ্ছে আম্বিলিকাসের চারিপাশে, দেন ওটা রাইট লোয়ার কোয়াড্রেন্টে ছড়িয়ে পড়ছে, কারণ কি এখানে অ্যাপেন্ডিক্সটা আছে, তাই তো। তাহলে পেন হলো। নেক্সট কি, ঠিক আছে, নজিয়া ভমিটিং বলছি, তার আগে একটা স্পেসিফিক জিনিস, সেটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। এটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা, এই যে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন বলেছিলাম, ঠিক আছে, এটা আর এখানে আম্বিলিকাস, এর মধ্যে যদি আমি একটা ইমাজিনারি লাইন ড্র করি, ঠিক আছে, দেন এটাকে যদি আমি তিনটে ইকুয়াল হাফসে ডিভাইড করি, ফার্স্ট যে 1/3 পোর্শনটা, এই জায়গাটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। বোঝা গেছে এটা, হ্যাঁ কি না? কি বললাম, এখানটাতে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আছে, তাই তো, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর আম্বিলিকাস, ঠিক আছে। এদের মধ্যে যদি আমি একটা ইমাজিনারি লাইন ড্র করি, সেটাকে যদি আমি তিনটে ইকুয়াল হাফসে ডিভাইড করি, সেই তিনটে ইকুয়াল হাফসের মধ্যে কি এটা 1/3, এটা 1/3, এটা 1/3, তাহলে ফার্স্ট যে 1/3টা থাকছে, এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলছি ম্যাকবার্নিস পয়েন্ট। এবার টেন্ডারনেস মানে কি, পেন দুটো ওয়ার্ড হয়, একটা হচ্ছে পেন, একটা হচ্ছে টেন্ডারনেস। টেন্ডারনেস মানে ওই যখন কাজ করলে তখন আমার হ্যাঁ, পেনটা কি, পেনটা সব সময় পারসিস্টেন্ট, মানে সব সময় আমি ফিল করছি। টেন্ডারনেস মানে কি, যখন আমি প্যালপেট করছি বা যখন আমি প্রেস করছি, তখন আমি পেনটা ফিল করছি। তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, বোঝা গেছে। নেক্সট হচ্ছে সোয়াস সাইন। এটা পি আছে, কিন্তু এটার প্রনাউন্সিয়েশনটা কিন্তু সোয়াস, পিটা এখানে সাইলেন্ট, ঠিক আছে। সোয়াস সাইনে কি হয়, যে পেশেন্ট, তাকে যদি আমরা সুপাইন পজিশনে শুইয়ে দিই, সুপাইন পজিশন মানে কোন দিকে, পিঠের উপর না পেটের উপর? হ্যাঁ, মানে পিঠের উপর শোয়াবো, তাই তো। তাহলে যদি একটা পেশেন্ট, মানে যদি পার্সনটাকে আমি সুপাইন পজিশনে শোয়াই, তারপর কি তার রাইট লেগটা যদি আমি উঠিয়ে ফোল্ড করাই, ঠিক আছে, তাহলে কি হবে, এখানটাতে একটা প্রেশার ফিল হবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে পেশেন্টের পেন ফিল হবে। এটা হচ্ছে সোয়াস সাইন। পেশেন্টকে সুপাইন পজিশনে শুইয়ে যদি পেশেন্টের আমি রাইট লেগটা ফোল্ড করাই, সেক্ষেত্রে পেশেন্টের যদি পেন ফিল হয়, সেটাকে আমরা বলছি সোয়াস সাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে রবসিং সাইন। এটার মানে হচ্ছে, যদি অ্যাকচুয়ালি আমাদের অ্যাপেন্ডিক্সটা কোন সাইডে লোকেটেড, অ্যাকচুয়ালি তো অ্যাপেন্ডিক্সটা রাইট সাইডে লোকেটেড, তাই তো। কিন্তু যদি আমরা লেফট সাইডে প্রেস করি, অথচ আমরা রাইট সাইডে পেন ফিল করি, সেটা হচ্ছে রবসিং সাইন, ঠিক আছে। এটা অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে পজিটিভ থাকে, যে আমরা লেফট সাইডে যদি প্রেস করছি, অ্যাকচুয়ালি কি লেফট সাইডে প্রেস করলে আমাদের লেফট সাইডে পেনটা ফিল হওয়ার কথা, তাই তো। কিন্তু কি হয়, লেফট সাইডে প্রেস করলে আমরা রাইট সাইডে পেন ফিল করি, সেটা হচ্ছে রবসিং সাইন। বোঝা গেল এই তিনটে, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, সোয়াস সাইন, রবসিং সাইন। সুচন্দ্রা ওঠো, বলো, এটাকে পাস করো। ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা, সোয়াস সাইন কি, রবসিং সাইন কি? ইন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে আম্বিলিকাল পর্যন্ত একটা ইমাজিনারি লাইন ড্র করলে তার 1/3 মধ্যে ওই 1/3 পজিশনটা হচ্ছে যে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস।
আর ওটা ম্যাকবার্নিস পয়েন্ট। হ্যাঁ ওটা ঠিক আছে। টেন্ডারনেস মানে কি? টেন্ডারনেস বলতে হচ্ছে যে যখন আমরা ওখানটাতে কোনোভাবে প্রেস করব তখনই একমাত্র পেশেন্টের পেন ফিল হবে, তাই তো? মানে হ্যাঁ। আমরা ম্যাকবার্নিস পয়েন্টে যদি প্রেস করি তাহলে পেশেন্টের পেন ফিল হবে। হ্যাঁ। আর সোয়ান সাইনটা হচ্ছে যে হ্যাঁ, যখন সুপাইন পজিশনটা আমরা পেশেন্টকে দেব, তো যখন তার রাইট লেগটা যখন আমরা তুলবো তখন তার অ্যাবডোমেনে একটা পেন ফিল হবে, সেই পজিশনটা হচ্ছে সোয়ান সাইন। আর রবিনসন সাইনটা হচ্ছে যে হ্যাঁ, যদি আমরা লেফট অ্যাবডোমেনে প্রেস করি তখন আমরা রাইট অ্যাবডোমেনে পেন ফিল করব, মানে অপোজিট ডিরেকশনে ওরা পেন। না, এটা না যে ধরো রাইটে প্রেস করলে লেফটে ফিল হ্যাঁ, করব, but- এই জিনিসটা না। কিন্তু কারণ কি, অ্যাপেন্ডিক্সটা তোমার আছে রাইট সাইডে, side। তুমি তো পেনটা ওখানেই ফিল করবে। তুমি লেফট সাইডে প্রেস করলেও তোমার পেনটা রাইট সাইডে Right ফিল side-এ করবে। feel ঠিক আছে, এটা হচ্ছে রবসিং সাইন। বোঝা গেছে? হ্যাঁ, পেনটা রাইট সাইডেই হবে কারণ তোমার অ্যাপেন্ডিক্সের লোকেশনটা তো রাইটে না। ঠিক আছে। আর কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস? এবার বাকিগুলো বলো। আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি? মেন গুলো হয়ে গেল। আর কি বলছিলে? নজিয়া, ভমিটিং, আর কোনো ইনফেকশন হলে কি হয়? অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। না, সেটা না। ইনফেকশন হলে আমাদের ফিভার আসে না? তাহলে ফিভার। আর কোন সেল কাউন্ট বেড়ে যায় ইনফেকশন হলে? কোন সেল ইনফেকশন প্রিভেনশনে হেল্প করে বা ইমিউনিটিতে? ডব্লিউবিসি, তাই তো? তাহলে ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যাওয়াকে আমরা কি বলি? লিউকোসাইটোসিস। ঠিক আছে, লিউকোসাইটোসিস বা এলিভেটেড ডব্লিউবিসি। আর কি চেঞ্জেস আছে? শিফট ইন ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এটা ফার্স্ট ইয়ারে ছিল তোমাদের অ্যানাটমিতে। ইএসআর এ চেঞ্জেস দেখা যায়, শিফট দেখা যায়। তো এগুলো মনে রাখার একটা স্কোর আছে। ম্যান্ট্রাল স্কোর। ঠিক আছে, এটা মনে রাখার কাইন্ড অফ একটা সিনোনিম মতো। এম দিয়ে হচ্ছে মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফসা পেন। মাইগ্রেটরি কেন বলছে? কারণ আগে সেটা কোথায় থাকছে? স্টার্টিং এ পেনটা আম্বেলিকাসের সারাউন্ডিং এ, তাই তো? ইনিশিয়ালি আম্বেলিকাসের সারাউন্ডে থাকছে, তারপর ওটা মাইগ্রেট করছে রাইট ইলিয়াক ফসাতে। সেই জন্য এটাকে বলছে মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফসা পেন। নেক্সট, এ দিয়ে সিমটমস গুলো থেকে বলো। কি এ দিয়ে এখানে কি আছে? লিখিনি, সরি। নজিয়া ভমিটিং এর জন্য কি হয়? অ্যানোরেক্সিয়া। তাহলে এ দিয়ে অ্যানোরেক্সিয়া। এন দিয়ে nausea and vomiting। আর টি দিয়ে টেন্ডারনেস। আর দিয়ে রবসিং সাইন বা রিবাউন্ড টেন্ডারনেস। ঠিক আছে, রিবাউন্ড টেন্ডারনেস মানেই ওটা যে লেফট সাইডে প্রেস করলে রাইট সাইডে পেইন হবে। ই দিয়ে এলিভেটেড টেম্পারেচার, যেটা ফিভার, তাই তো? তাহলে এলিভেটেড টেম্পারেচার। এল দিয়ে কি আছে? লিউকোসাইটোসিস। আর এস দিয়ে শিফট ইন ইএসআর। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার একটা নিউমোনিক্স। সবগুলো নেই এর মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম গুলো মনে রাখার এটা নিউমোনিক্স। এম দিয়ে হচ্ছে মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফসা পেন। মাইগ্রেটরি বলছে কারণ কি, ওটা ফার্স্টে কোথায় থাকছে? আম্বেলিকাসের সারাউন্ডিং এ থাকছে, তারপর ওটা মাইগ্রেট করছে রাইট ইলিয়াক ফসাতে, তাই এটাকে বলছে মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফসা পেন। এ দিয়ে অ্যানোরেক্সিয়া, এন দিয়ে নজিয়া সাথে ভমিটিং, টি দিয়ে টেন্ডারনেস, আর দিয়ে রবসিং সাইন, ই দিয়ে এলিভেটেড টেম্পারেচার, এল দিয়ে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মানে কি বললাম?
ইনক্রিজড আরবিসি না ডব্লিউবিসি, ইনক্রিজড ডব্লিউবিসি কাউন্ট, আর এস দিয়ে শিফটিং ইএসআর। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস ক্লিয়ার? কোথাও ডাউট আছে? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এর পরে আমরা কি পড়ি? ডেফিনেশন হয়ে গেল, কজেস হয়ে গেল, টাইপস হয়ে গেল, প্যাথোফিজিওলজি হয়ে গেল, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস হয়ে গেল। এরপর ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। কি কি হবে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন? সবার ফার্স্ট আমরা কি করি? হিস্ট্রি টেকিং। সবার ফার্স্ট হচ্ছে হিস্ট্রি টেকিং। নেক্সট ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা মেইন ফোকাস কিসের উপর করব? অ্যাবডোমিনাল প্যালপেশন, তাই তো? তাহলে মেইন ফোকাস কিসের উপর থাকবে? অ্যাবডোমিনাল প্যালপেশন। তারপর আর কি করব? অ্যাবডোমিনাল এক্সরে, সিটি আর ইউএসজি, ঠিক আছে? এগুলো জানো, এক্সরে, সিটি, ইউএসজি, ঠিক আছে? আর ব্লাড টেস্ট, সিবিসি। ব্লাড টেস্টে কি দেখব? কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে আমরা কি দেখব? ডব্লিউবিসি কাউন্ট দেখব, তাই তো? আরবিসি তোমার ইএসআর এ কোনো শিফট হয়েছে কিনা সেগুলো দেখব, তাই তো? তাহলে এইগুলোই হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। মেইনলি কনফার্মেটরি বলতে গেলে সিটি স্ক্যান। ইউএসজি তেও বোঝা যায়, কিন্তু কনফার্মেটরি মানে ইউএসজি থেকেও আরো বেটার কোনটা হয়? সিটি স্ক্যান, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কটা ম্যানেজমেন্ট হয়, কি রকম টাইপসের হয়? মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর নার্সিং ম্যানেজমেন্ট। অ্যাপেন্ডিসাইটিসের কোনো মেডিকেল ম্যানেজমেন্ট সেরকম ভাবে হয় না, মানে ডিরেক্ট কোনো মেডিকেল ম্যানেজমেন্ট হয় না যে আমি ওষুধ দেবো অ্যাপেন্ডিসাইটিস তার ঠিক হয়ে যাবে। অ্যাপেন্ডিসাইটিস মানেই সেটা সার্জারি করতে হবে। তাহলে এখানে মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কোন জিনিসটা ইনক্লুড হবে? তার সাপোর্টিভ যে থেরাপিগুলো, ঠিক আছে? সাপোর্টিভ থেরাপির মধ্যে বলতে গেলে তার পেন হচ্ছে, তাহলে পেন মেডিকেশন, ঠিক আছে? পেন মেডিকেশনকে আমরা ভালো ভাষায় কি বলি? অ্যানালজেসিক্স, ঠিক আছে? তাহলে পেন মেডিকেশন দেব। তার ভমিটিং হচ্ছে, কি দেব? অ্যান্টিএমেটিক্স। আর আর কি মেডিসিন দেব? বলো। অ্যান্টিবায়োটিক্স, তাই তো? তার ইনফেকশন হয়েছে তো, তাহলে অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স দিতে পারো। না, ল্যাক্সেটিভ অ্যাকচুয়ালি দিয়ে দেখা গেছে ল্যাক্সেটিভে কোনো হেল্প হয় না, ঠিক আছে? হার্ড এন্ড স্টুল ওটা রেকটাম পর্যন্ত কাজ করে, ঠিক আছে? ওটা অত আগে পর্যন্ত সিকাম পর্যন্ত ওটা কাজ করে না, ঠিক আছে? তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট কি বললাম? যে ডিরেক্ট অ্যাপেন্ডিসাইটিস ঠিক করার কোনো মেডিকেল ম্যানেজমেন্ট হয় না, যে আমি কোনো মেডিসিন দেব আর অ্যাপেন্ডিক্স ঠিক হয়ে যাবে, সেটা হয় না। এগুলো সব কি সাপোর্টিভ, তাই তো? সাপোর্টিভ থেরাপি, যে অ্যাপেন্ডিসাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো আছে সেগুলোতে দেওয়া হচ্ছে। অ্যানালজেসিক্স কিসের জন্য দেওয়া হচ্ছে? পেনের জন্য। অ্যান্টিএমেটিক্স নজিয়া ভমিটিং এর জন্য। অ্যান্টিবায়োটিক্স ইনফেকশনের জন্য। আর অ্যান্টিপাইরেটিক্স ফিভারের জন্য। মেইন ম্যানেজমেন্ট কি? সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট অফ অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের সার্জারিকে কি বলে? অ্যাপেন্ডেক্টমি, তাই তো? আমরা যখন কোনো জিনিসকে কেটে বাদ দিই তখন সেটাতে আমরা কি দিই? একটমি, তাই তো?
তাহলে অ্যাপেন্ডিক্সকে আমরা কি করছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ কি ওটা আমাদের এমনিতেও প্রয়োজন নেই, তাই তো। তাহলে অ্যাপেন্ডেক্টমি এটা হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। এবার সার্জারি কত রকম ভাবে হয়, একটা যেন আগে ওপেন সার্জারি হতো, তাই তো, আর একটা মাইক্রো সার্জারি। তাহলে একটা ওপেন সার্জারি আর একটা মাইক্রো সার্জারি। এইরকম ওপেন আর মাইক্রো লিখলে তো হবে না, জিনিসটা বলে ওপেনটাকে আমরা মেডিকেল টার্মসে কি বলি, ওপেন সার্জারি। না, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ল্যাপ্রোটমি আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি, ঠিক আছে, ল্যাপ্রোটমি আর ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোটমি মানে কি, আমরা অ্যাবডোমেনটাকে ওপেন করছি, মানে অ্যাবডোমেনটা কেটে সেটাকে ওপেন করে তারপর আমরা অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিচ্ছি। আর ল্যাপ্রোস্কোপি মানে মাইক্রো সার্জারি, এটাতে কি হয়, কিভাবে হয় মাইক্রো সার্জারি, পুরোটা কাটা হয়? তাহলে হ্যাঁ, ধরো এটা যদি অ্যাবডোমেন হয়, অ্যাবডোমেনে তিনটের মতো ফুটো করা হয়, একটা আম্বেলিকাসে করা হয় যেটা দিয়ে কি যায়, একটা ক্যামেরা যায়, তাই তো। ধরো এইটা দিয়ে ক্যামেরা গেল আর বাকি দুটো দিয়ে ট্রকার্স যায়। ট্রকার্স মানে কি, যেগুলো দিয়ে ওই সার্জারিটা করা হয়, মানে বাইরে থেকে করা হচ্ছে, বাইরে থেকে জাস্ট ট্রকার্স গুলোকে ইনসার্ট করে ক্যামেরাতে দেখে দেখে করা হচ্ছে, সেটা হচ্ছে মাইক্রো সার্জারি বা যেটাকে আমরা বলছি ল্যাপ্রোস্কোপি। বোঝা গেছে? তাহলে সার্জারিটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ডেফিনেটিভ ট্রিটমেন্ট, যেটার নাম হচ্ছে অ্যাপেন্ডেক্টমি, যেটা দুরকম ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ল্যাপ্রোটমি আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোটমি মানে কি, যে আমরা পেশেন্টকে পুরো ওপেন করছি, ইনসিশন করে ওপেন করে আমরা অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিচ্ছি। আর ল্যাপ্রোস্কোপি মানে কি, আমরা পুরো ওপেন করছি না, জাস্ট তিনটে হোল করছি, যার একটা দিয়ে আমরা ক্যামেরা ইনসার্ট করছি, বাকি দুটো দিয়ে ট্রকার্স ইনসার্ট করছি, তারপর বাইরে থেকে সার্জারিটা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল সার্জিক্যাল। নেক্সট আর কি বাকি থাকলো, নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট যখনই বলবে ম্যাক্সিমাম টাইম কেয়ার প্ল্যান হিসেবে আমাদেরকে লিখতে হয়, তাই তো। কেয়ার প্ল্যান লিখেছো একটাও আগে? কেয়ার প্ল্যানে কি কি থাকে? যে কোনো সার্জিক্যাল যদি কোনো ডিজিজ থাকে, মানে যে ডিজিজটা সার্জারি হবে বা হতে পারে, সেই সব ডিজিজের নার্সিং ম্যানেজমেন্ট আমরা দুভাবে লিখি, একটা হচ্ছে প্রি অফ আর একটা হচ্ছে পোস্ট অফ। প্রি অফ মানে অপারেশনের আগে আমরা মেইনলি নার্সিং ম্যানেজমেন্টে কি করি, যে পেশেন্টের যে প্রবলেমটা আছে সেটা দেখে আমরা সেই মতো কেয়ার প্রোভাইড করি, সেটারই একটা প্ল্যানিং তো আমরা কেয়ার প্ল্যান হিসেবে লিখি। তাহলে কি, তার অপারেশনের আগে অন্য প্রবলেম থাকবে, অপারেশনের পর অন্য প্রবলেম। তাহলে যখনই কোনো সার্জিক্যাল কিছু আমরা লিখবো কেয়ার প্ল্যান, আমরা ট্রাই করবো সবসময় দুটো ভাবে লেখার, একটা হচ্ছে প্রি অপ লিখবো, একটা হচ্ছে পোস্ট অপ লিখবো, ঠিক আছে। তাহলে প্রি অপে বলো, নার্সিং ডায়াগনোসিস গুলো বলো শুধু। কি পেন? অ্যাকিউট পেন। তাহলে অ্যাকিউট পেন রিলেটেড টু কিসের জন্য পেনটা হচ্ছে, ডিজিজ কন্ডিশন ওইভাবে লেখা যায় না, ঠিক আছে। ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, তারপর অ্যাজ এভিডেন্সড বাই, কি করে বুঝবে পেশেন্টের পেইন হচ্ছে, ফেশিয়াল এক্সপ্রেশন আর facial expression, patient's verbalization আর পেন স্কেল স্কোর, এটা খুবই ইম্পর্টেন্ট। পেন স্কেল স্কোর, পেন স্কেল স্কোর দেখে বোঝায়, তাই তো। আর আর কি, গার্ডিং বিহেভিয়ার। গার্ডিং বিহেভিয়ার মানে কি, গার্ড করা মানে কি, বাধা দেওয়া, তাই তো। তাহলে গার্ডিং বিহেভিয়ার মানে কি, পেশেন্ট ওই জায়গাটাকে প্রোটেক্ট করে করে রাখবে, কেউ হাত দিতে চাইলে হাত দিতে দেবে না, ঠিক আছে। হয়তো ফার্স্টে একটু এ করবে, তারপর ডক্টর কনভিন্স করলে তারপর হাত দিতে দেবেন, সেটা হচ্ছে গার্ডিং বিহেভিয়ার। তাহলে পেন,
এটার গোল কি হবে? টু রিডিউস দ্য পেন, তাই তো? তারপর প্ল্যানিং, আমরা ডিরেক্ট অ্যাসেস লিখি না, ঠিক আছে? আমরা যখন প্ল্যানিং লিখব, প্ল্যানিং আমরা হয় টু বি দিয়ে লিখব, না হলে শুড বি। প্ল্যানিংটা, ঠিক আছে? ধরো পেনের অ্যাসেসমেন্ট, সবার ফার্স্ট কি পেন, যখন আমরা পেন অ্যাসেস করব, তাহলে অ্যাসেসমেন্ট অফ পেন টু বি ডান বা অ্যাসেসমেন্ট অফ পেন শুড বি ডান, মানে আমাকে করতে হবে। অ্যাসেসমেন্ট অফ পেন শুড বি ডান, এটার ইমপ্লিমেন্টেশন যখন আমরা লিখব, ইমপ্লিমেন্টেশন আমরা কখন লিখি? ওটা করে দেওয়ার পর রেকর্ড করার জন্য লিখি, তাই তো? তাহলে ইমপ্লিমেন্টেশনটা কি? পাস্ট ফর্মে, তাই তো? তাহলে অ্যাসেসমেন্ট অফ পেন ইজ ডান, ঠিক আছে? তাহলে যখন আমরা প্ল্যানিং লিখব তখন আমরা টু বি বা শুড বি ইউজ করব, আর যখন আমরা ইমপ্লিমেন্টেশন লিখব তখন আমরা ইজ ডান বা ইজ গিভেন সেইভাবে লিখব। তাহলে ফার্স্ট অ্যাসেসমেন্ট অফ দ্য পেন টু বি ডান, তারপর আর কি, আর কিভাবে পেন রিলিফ করব? comfortable position to be given, আর তাহলে medications to be administered as per doctor's advice। যখন মেডিসিনস, যখনই আমরা মেডিকেশনস লিখবো তখন তার লাস্টে আমাদেরকে লিখতে হবে as per doctor's advice, কারণ আমরা মেডিসিন দিতে পারি না, আমরা সেটা অ্যাডমিনিস্টার করতে পারি, তাই তো? তাহলে মেডিসিনস টু বি গিভেন as per doctor's advice। আর কি? ডাইভার্সনাল থেরাপি টু বি গিভেন। ডাইভার্সনাল থেরাপির মধ্যে কি পড়ে? ডাইভার্সন মানে কি? মনটাকে অন্যদিকে ডাইভার্ট করা, না সাইকোলজিক্যাল সাপোর্ট না, মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করা। আমরা কিভাবে মাইন্ডটা ডাইভার্ট করি? তাহলে অন্য কারোর সাথে গল্প করে বা গান শুনে, গল্প বই পড়ে, ঠিক আছে? এগুলোকে বলে ডাইভার্সনাল থেরাপি। যখনই পেন লিখবে, পেনে ডাইভার্সনাল থেরাপি, যে কোনো মেডিসিন দেওয়ার আগে আমরা কি বলি? সবসময় যে মেডিসিনটা যতটা পারা যায় অ্যাভয়েড করব, ঠিক আছে? তাহলে কি কি হলো? ফার্স্টে পেন অ্যাসেসমেন্ট হলো, তারপর কমফোর্টেবল পজিশন হলো, ডাইভার্সনাল থেরাপি হলো, তাতেও যদি পেন না কমে তাহলে আমরা মেডিকেশনস দেবো অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, তাই তো? এটার এক্সপেক্টেড আউটকাম কি হবে? তাহলে পেন উইল বি রিডিউসড, তাই তো? পেন উইল বি রিডিউসড টু সাম এক্সটেন্ট বা পেন উইল বি রিডিউসড টু আ টলারেবল লেভেল। তাহলে পেন হলো। নেক্সট কি? নেক্সট imbalance nutrition less than body's requirement। এটা রিলেটেড টু কি? কেন ইমব্যালেন্স নিউট্রিশন হচ্ছে? লস অফ অ্যাপেটাইট। আর কি? নজিয়া হচ্ছে, তাই তো? যখন আমাদের বমি বমি ভাব থাকে তখন কি আমরা কিছু খেতে ইচ্ছে করে? তাহলে লস অফ অ্যাপেটাইট, নজিয়া, ঠিক আছে? অ্যাজ এভিডেন্স বাই, কিভাবে বুঝবো? পেশেন্টের ভার্বালাইজেশন, ঠিক আছে। আর হ্যাঁ, ওয়েট লস, উইকনেস, ঠিক আছে, আর ভার্বালাইজেশন, ঠিক আছে। এখানে রিলেটেড টুতে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা ডিপেন্ড করছে তুমি কবেকার কেয়ার প্ল্যান লিখছো। আমরা যখন একটা পেশেন্ট নিই, ঠিক আছে, আমাদেরকে কি অ্যাটলিস্ট 3 দিনের কেয়ার প্ল্যান লিখতে হয়, তাই তো? তুমি যদি সার্জারি, তুমি যেদিনে লিখছো তার পরের দিন যদি সার্জারি থাকে, তাহলে কি এখানে আরেকটা জিনিস কি হতে পারে? এনপিও। এনপিও মানে নাথিং পার ওরাল, তাই তো? ও এনপিও, নাথিং পার ওরাল। কি সার্জারির আগে তো অ্যাডভাইস থাকে যে 12 ঘন্টা কি 8 ঘন্টা কি 6 ঘন্টা পেশেন্টকে কিছু খাওয়ানো যাবে না, তাহলে সেটার জন্য নিউট্রিশনাল ইমব্যালেন্স হতে পারে। তাহলে এই এনপিওটা আমরা কিসের উপর ডিপেন্ড করে লিখবো? যে আমি কবেকার কেয়ার প্ল্যানটা লিখছি, ঠিক আছে? যদি আমি সার্জারির জাস্ট আগের দিনের কেয়ার প্ল্যান লিখি, ততক্ষণে যদি ডক্টর ওকে ইনস্ট্রাকশন দিয়ে যায় এনপিও রাখার, তাহলে সেক্ষেত্রে আমি এনপিও লিখবো।
কিন্তু আমি ধরো সার্জারি 2 দিন আগেকার লিখছি, তখন তো পেশেন্টকে এনপিও রাখা হবে না, তাহলে তখন আমি এনপিও লিখবো না, তখন আমি বাকিগুলো লিখবো। বোঝা গেছে? এটার গোল কি হবে? গোল to provide proper nutrition but to maintain proper nutritional balance, তাই তো? প্ল্যানিং না, যে কোনো জিনিস কি আগে তুমি অ্যাসেস করব, যেরকম পেনটা আমি কি করলাম আগে অ্যাসেস করলাম, তাহলে আমি এটার ক্ষেত্রে কি করব আগে অ্যাসেস করব, তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট টু বি অ্যাসেসড, নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট টু বি অ্যাসেসড। তারপর কি নেক্সট প্ল্যানিং? হ্যাঁ, ইনটেক আউটপুট চার্ট টু বি মনিটরড। আর কি ভাইটালসের সাথে তোমার ওয়েটের কি মানে নিউট্রিশনের কি বোঝা হবে? রেগুলার ওয়েট চেক করতে হবে, তাই তো? আর কি করে মেনটেন করব তার ব্যালেন্সটা? যদি ধরো সে মুখে কিছু খেতে না পাচ্ছে, ঠিক আছে, যে পেশেন্টদের এনপিও রাখা হয় তাদের কি ফ্লুইড বন্ধ করে দেওয়া হয়? তাহলে কারণ কি ফ্লুইডের থ্রু তার যে নিউট্রিশনাল ডিমান্ডটা সেটা ফুলফিল হচ্ছে, তাহলে fluids to be administered as per doctor's advice, ঠিক আছে? আর কি সফট ব্ল্যান্ড ফুড, ঠিক আছে, যেটা ওর ডাইজেস্ট করতে ইজি হবে সেরকম সফট ফুড তাকে দিতে হবে। বোঝা গেছে? তারপর ইভ্যালুয়েশন কি হবে, মানে এক্সপেক্টেড আউটকাম কি, গোল কি ছিল? টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস বা টু মেনটেন দ্য নিউট্রিশনাল ব্যালেন্স, তাহলে এক্সপেক্টেড আউটকাম কি হবে? will be maintained, তাই তো? প্রপার নিউট্রিশন will be provided বা নিউট্রিশনাল ব্যালেন্স will be maintained, ঠিক আছে? আর কি? আর লিখছি না, মুখে বলো আর কি হবে? তার নজিয়া ভমিটিং হচ্ছে, তাহলে কি হবে? ফ্লুইড ভলিউম ডেফিসিট রিলেটেড টু কিসের জন্য? nausea and vomiting, fluid volume deficit related to nausea and vomiting, এটার ক্ষেত্রেও যদি এনপিও থাকে তাহলে এনপিও as evidenced by skin turgor, তারপর sunken eyes, dry mouth, আর intake output chart, low urine output, তাই তো? যদি আমরা ফ্লুইড ইনটেক না করি ইউরিন আউটপুট কি হবে? কমে যায়, তাই তো? তাহলে লো ইউরিন আউটপুট। এটার গোল টু মেনটেন দ্য ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, তাই তো? কারণ ভমিটিং যখন হচ্ছে তখন শুধু তো ফ্লুইড বেরোচ্ছে না, ফ্লুইডের সাথে আমাদের ইলেকট্রোলাইটসও বেরিয়ে যাচ্ছে। তারপর প্ল্যানিং, সবার ফার্স্ট কি করব আমরা? যে কোনো জিনিসে আমরা সবার ফার্স্ট অ্যাসেসমেন্ট করব, তাই তো? তাহলে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট লেভেল টু বি মনিটরড বা ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট লেভেল টু বি অ্যাসেসড। তারপর ইনটেক আউটপুট চার্ট টু বি মেনটেনড। আর ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি দিতে হবে? ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট দিতে হবে, তাই তো? তাহলে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস টু বি অ্যাডমিনিস্টার্ড অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, ঠিক আছে? আর কি হতে পারে? হ্যাঁ, রিস্ক ফর ইনফেকশন, রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু কিসের জন্য? হসপিটালাইজেশন। আর সে ঠিক করে খাওয়া দাওয়া করছে না, তাহলে কি তার ইমিউনিটি কমে যাচ্ছে, ডিক্রিজড ইমিউনিটি। রিস্ক ডায়াগনোসিসের কি কোনো অ্যাজ এভিডেন্স বাই হয়? তাহলে এটার কোনো অ্যাজ এভিডেন্স বাই হবে না। এছাড়া আর কি ডায়াগনোসিস হতে পারে? অ্যাংজাইটি। আর হ্যাঁ, নলেজ ডেফিসিট, ঠিক আছে? বাকিগুলো জেনারেল। এখানে মেন যেগুলো আগে আমরা প্রায়োরিটি ওয়াইজ লিখি, তাই তো? যেগুলো ইম্পর্টেন্ট পরপর সেগুলো লিখি। অ্যাংজাইটি, নলেজ ডেফিসিট এগুলো লাস্টের দিকে আমরা লিখবো। তাহলে এটা প্রি অফ হয়ে গেল। পোস্ট অফে কি হবে? ওটির পর কি কি প্রবলেম হতে পারে পেশেন্টের? পেন হতে পারে।
অ্যাকচুয়ালি দেখতে গেলে ভালো করে দেখলে দেখবে প্রি অফ পোস্ট অপের নার্সিং ডায়াগনোসিসের ইনিশিয়াল পার্টটা প্রায় সেম হয়। ডিফারেন্স কোথায় থাকে? রিলেটেড টুতে। সার্জারির আগে ওর পেনটা কিসের জন্য হচ্ছিল? ইনফ্ল্যামেশনের জন্য, তাই তো? সার্জারির পর পেনটা কিসের জন্য হবে? যেহেতু সার্জারি করেছে, যেহেতু ওখানে একটা ইনসিশন করেছে, তাই তো? তাহলে পোস্ট অপে যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো? অ্যাকিউট পেন রিলেটেড টু কি? সার্জিক্যাল ইনসিশন, একটা জায়গা কেটেছে, তাই তো? তাহলে লাগবে তো। তাহলে রিলেটেড টু সার্জিক্যাল ইনসিশন। তারপর যেরকম যেগুলো তোমাদের অ্যাজ এভিডেন্স বাই সেগুলো সেম হবে। নিউট্রিশনাল ইমব্যালেন্স পোস্ট অপে কিসের জন্য হবে? নিউট্রিশনাল ইমব্যালেন্স ডিরেক্ট এনপিওর জন্য। কারণ কি সার্জারির আগেও খেতে বারণ থাকে, সার্জারির পরেও খেতে বারণ থাকে। যতক্ষণ না বাউল সাউন্ড ফিরে আসছে ততক্ষণ সার্জারির পর খেতে বারণ থাকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ইমব্যালেন্স নিউট্রিশন ডিউ টু ইমব্যালেন্স নিউট্রিশন এনপিও, তাই তো? আর কি? ফ্লুইড ভলিউম ইমব্যালেন্সও সেম রিজন, এনপিওর জন্য, কারণ মুখেও কিছু খাওয়া যায় না, ঠিক আছে? আর কি? রিস্ক অফ ইনফেকশন। এই রিস্ক অফ ইনফেকশনটা কিসের জন্য? যেহেতু সার্জারিটা হয়েছে তাহলে রিস্ক অফ ইনফেকশন রিলেটেড টু কি? ইংলিশে কি হবে? সেম সার্জিক্যাল ইনসিশন। অত কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নেই, ঠিক আছে? আর কি? ইম্পেয়ার্ড টিস্যু ইন্টিগ্রিটি, এটা শুনেছো আগে? ইম্পেয়ার্ড টিস্যু ইন্টিগ্রিটি। ইম্পেয়ার্ড টিস্যু ইন্টিগ্রিটি মানে এই যে কাটা হয়েছে, সার্জারিতে কি করেছে? কেটেছে, তো ওটাকেই বলছি ইম্পেয়ার্ড স্কিন ইন্টিগ্রিটি। স্কিনের যে ইন্টিগ্রিটিটা মানে স্কিনটা যে গোটা ছিল সেটাকে ইম্পেয়ার করা হয়েছে, সেটাকে কাটা হয়েছে, সেটা হচ্ছে ইম্পেয়ার্ড স্কিন ইন্টিগ্রিটি রিলেটেড টু সার্জিক্যাল ইনসিশন, ঠিক আছে? অ্যাজ এভিডেন্সড বাই কি? ভিজুয়ালাইজেশন। আমরা তো দেখতে পাচ্ছি যে একটা সার্জারি হয়েছে, ঠিক আছে? তাহলে ইম্পেয়ার্ড স্কিন ইন্টিগ্রিটি হলো। আর অ্যাক্টিভিটি ইনটলারেন্স। অ্যাক্টিভিটি ইনটলারেন্স মানে সার্জারির পরেই কি পেশেন্ট কাজ করতে পারেন? পারেন না, তাই তো? কারণ তার পেইন হয়, কষ্ট হয়, সেটাই হচ্ছে অ্যাক্টিভিটি ইনটলারেন্স, ঠিক আছে? আর স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, ঠিক আছে? এছাড়া অ্যাংজাইটি, নলেজ ডেফিসিট, এগুলো তো থাকলো। এগুলো হলো কেয়ার প্ল্যান ফরম্যাটে। এবার বলো তোমার রেসপন্সিবিলিটি কি? নর্মাল বলো। কেয়ার প্ল্যান ফরম্যাট হয়ে গেল, কি করবে? পেশেন্ট যখন ওটিতে যাবেন তার আগে কি কি করবে? প্রি অপারেটিভ কেয়ার দেবো। পোস্ট অফ কেয়ারের মধ্যে কি কি করব? বলো। রেগুলার ভাইটালস চেকিং। আর কমফোর্টেবল পজিশন দেবো। কমফোর্টেবল পজিশন বলতে কি রকম পজিশন হবে? সুপাইন পজিশন, যাতে তার সার্জিক্যাল সাইটে কোনো রকম প্রেসার না পড়ে। আর আর কি দেবো? হাইজিন মেইনটেনেন্স। আর ড্রেসিংটা রেগুলার চেক করতে হবে, তাই তো? ড্রেসিংটা রেগুলার চেক করতে হবে, ড্রেসিংটা রেগুলার চেঞ্জ করতে হবে। আর সার্জারিতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন। যে কোনো সার্জারিতে আর্লি অ্যাম্বুলেশন মানে, অ্যাম্বুলেশন ওয়ার্ডটার মানে কি? অ্যাম্বুলেট করা, অ্যাম্বুলেটরি পেশেন্ট। অ্যাম্বুলেশন ওয়ার্ডটার মানে কি? মুভমেন্ট। যাদের সার্জারি হয় সাধারণত কি করেন? তারা না নড়তে চান না, বেড থেকে উঠতে চান না, কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে আর্লি অ্যাম্বুলেশনের জন্য। যত আগে তারা বেড থেকে উঠে হাঁটাচলা করবেন তত তাড়াতাড়ি তাদের পুরনো যে বডি ফাংশনসগুলো সেগুলো তাড়াতাড়ি ফিরে আসবে, ঠিক আছে? তো সেই জন্য আর্লি অ্যাম্বুলেশন খুবই নেসেসারি। আর পেশেন্টকে কি হেলথ টক দেবো? হেলথ টিচিংটাও তো একটা নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে, যেখানে তোমরা নলেজ ডেফিসিট বলছো, সেখানে কি তুমি তো পেশেন্টকে হেলথ টিচিং দেবে? হেলথ টিচিং এ কি বলবে?
আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে বলতে ভুলে গেছি, এলিভেটেড বডি টেম্পারেচার, তাই তো? এলিভেটেড বডি টেম্পারেচার মানে ফিভার এসছে এটা, সেটা ওটার ম্যানেজমেন্টে কি হবে? ভাইটাল সাইন্স চেক করব, টেপিড স্পঞ্জ দেব, তাই তো? কোনো অ্যান্টিবায়োটিক্স দিতে হলে সেগুলো দেব, ঠিক আছে? সাথে অ্যান্টিবায়োটিক্সও দেবো, কারণ অ্যান্টিবায়োটিক্সের মানে ইনফেকশনের জন্য আমার ফিভারটা আসছে, ঠিক আছে? তাহলে এটা হলো হেলথ টিচিং। বলো। এইগুলোই পেশেন্টকে বোঝাবে যে আপনি পেটের ওপর ভর দিয়ে শোবেন না, পিঠে শুয়ে থাকুন। ওনারা তো সুপাইন পজিশন বুঝবে না, যে আপনি পিঠের ওপর ভর দিয়ে শুয়ে থাকুন, আর মুখে কিছু খাবেন না যতদিন না ডাক্তারবাবু বলছেন। আপনার যে ফ্লুইড চলছে তাতেই আপনার যা প্রয়োজন সেগুলো মিটে যাচ্ছে। আর কি, ধরো পেশেন্টের কাশি আসছে, তখন কি করব? পেশেন্টকে বলবো যেখানটা সার্জারি হয়েছে সেখানে সেটাকে সাপোর্ট দিয়ে কাশার জন্য। নালে কি হবে, কাশলে সেখানে একটা প্রেশার পড়বে, তাহলে সার্জারির যে উন্ডটা সেটা ওপেন হয়ে যেতে পারে, যে স্টিচটা আছে সেটা ওপেন হয়ে যেতে পারে। তাহলে সেটা আমি ইনস্ট্রাকশন দেবো যে যদি আপনার কাশি পায় বা হাঁচি পায়, একটু সার্জারির জায়গাটা সাপোর্ট দিয়ে কাশবেন। যদি মুভ করার সময় সাপোর্ট দিয়ে মুভ করবেন, ঠিক আছে? আপনি আগে থেকে হাঁটা চলা করুন। ডাক্তারবাবু যখন থেকে বলবেন, ধরো ফার্স্ট দিন একটু পেন থাকবে, ফার্স্ট দিন উনি একটু রেস্ট নিলেন, তার পরের দিন থেকে আস্তে আস্তে হাঁটা চলা যেন উনি শুরু করেন, ঠিক আছে? এগুলো নর্মাল জিনিস। কিছু ডাউট আছে পুরোটাতে? কে একজন পুরোটা একটু এক্সপ্লেন করো, জাস্ট ডেফিনেশন থেকে এই ম্যানেজমেন্ট পর্যন্ত, নার্সিং ম্যানেজমেন্ট না, তার আগেটা পর্যন্ত। এই অ্যাপেন্ডিসাইটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য, অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনের জন্য। ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স ডিউ টু ক্যারেক্টারাইজড বাই লোয়ার কোয়াড্রেন্ট অফ পেইন, নজিয়া, ভমিটিং এটসেট্রা। আর এটা যে যে কারণে হতে পারে, একটা হচ্ছে অবস্ট্রাকশনের জন্য হতে পারে, মানে যখন হার্ড অ্যান্ড ফিকাল ম্যাটার যেটা হচ্ছে, মানে আমাদের যে স্টুলটা হচ্ছে সেটা যখন একটু শক্ত হচ্ছে বা লার্জ ইন্টেস্টাইন থেকে যখন কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, তখন সেটা অ্যাপেন্ডিক্সের যে ওপেনিংসটা রয়েছে সেখানে অবস্ট্রাকশন ক্রিয়েট হতে পারে, যার জন্য যে মিউকাসটা সিক্রেট হচ্ছে সেই মিউকাসটা, ওটা প্যাথোফিজিওলজি বলছো তুমি, আগে কজগুলো শুধু মেনশন করে দাও তাহলেই হবে। আচ্ছা, আনডাইজেস্টেড সিডসের জন্য হতে পারে, আর লিম্ফয়েড হাইপারপ্লেক্সিয়ার জন্য হতে পারে, নিউপ্লাজমের জন্য হতে পারে। মানে মেইনলি অবস্ট্রাকশনের জন্য হচ্ছে, তাই তো? আর এই কজগুলো হচ্ছে যেগুলোর জন্য অবস্ট্রাকশনটা হয়ে থাকছে। হচ্ছে। তারপর আর এই অ্যাপেন্ডিক্সের দুটো টাইপস হতে পারে, এটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কি? এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে যেটা সাডেন পেইন হচ্ছে, মানে সাডেন অনসেট হচ্ছে, হঠাৎ করে সিমটমস গুলো দেখা যাচ্ছে, তাই তো? সিমটমসটা দেখা যাচ্ছে এবং সিমটমসটা গ্রো করছে, যার জন্য এই অ্যাপেন্ডিসাইটিসটার ক্ষেত্রে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসটার ক্ষেত্রে সাডেন সার্জারির প্রয়োজন হতে পারে। আর ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসটা মেডিকেশনের থ্রু মাঝে রিলিফ দেওয়া যায় পেশেন্টকে, এটা কমতেও পারে। সেক্ষেত্রে এটা লং ডিউরেশন অ্যাপেন্ডিসাইটিস। আর হচ্ছে মানে এটা পুরোপুরি রিজলভ হয় না, ঠিক আছে? একটু কন্ট্রোলে থাকে, যখন ইনফেকশনটা একটু কন্ট্রোল হচ্ছে আবার কিছুদিন পর বাড়ছে, ঠিক আছে? এটা অনেক দিন ধরে চলতে থাকে। তারপর এবার প্যাথোফিজিওলজিটা হচ্ছে ডিউ টু এটিওলজিক্যাল ফ্যাক্টর, যে অবস্ট্রাকশনগুলো হচ্ছে সেটার জন্য সেখান থেকে অবস্ট্রাকশন অফ দ্য অ্যাপেন্ডিক্সের মিউকাস সিক্রেশন যেহেতু হচ্ছে না, তার জন্য মিউকাসটা জমে থাকছে হচ্ছে না নয়, মিউকাস সিক্রেশন হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওটা বেরোতে পারছে না বেরোতে পারছে না। অবস্ট্রাকশনটার জন্য। তাহলে ওটা ওখানে কি হচ্ছে, অ্যাকিউমুলেট হতে থাকছে। অ্যাকিউমুলেট হতে থাকছে, আর তার জন্য এই অ্যাপেন্ডিক্সটা বেড়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ডিস্টেনশন হচ্ছে, আর ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হচ্ছে। আর অ্যাপেন্ডিক্সের ওয়ালটা থিন হয়ে আসছে। তাই ওটা কি যত বাড়ছে তত ওটার ওয়ালটা থিন হবে, তাই তো? তারপর ওখানে ইনফ্লামেশন ক্রিয়েট হচ্ছে। আর হচ্ছে এটার জন্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা সাইন অ্যান্ড সিমটমস যেটা হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাকিউট পেইন হতে পারে বা ক্রনিক পেইন হতে পারে। ফার্স্টে পেইনটা দেখা যাবে আম্বিলিকাসের চারপাশে, তারপর সেখান থেকে সেটা ছড়িয়ে রাইট লোয়ার কোয়াড্রেন্টে ছড়িয়ে যাবে। তারপর
ম্যাকবার্নিস পয়েন্টে টেন্ডারনেস হতে পারে। ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা? ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে আম্বিলিকাস থেকে আমাদের যে অ্যান্টেরিয়র সুপিরিয়র যে ইলিয়া Spine. স্পাইনটা আছে সেখান থেকে আমরা যদি ইমাজিনারি একটা লাইন এক্সপ্লেন করি, মানে একটা ইমাজিন করে একটা লাইন, সেখান থেকে সেটার 1/3 কোয়াড্রেন্ট, 1/3 যে পয়েন্টটা কোন দিক থেকে 1/3টা? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে যে 1/3 যে পজিশনটা ওটাকে আমরা বলছি ম্যাকবার্নিস পয়েন্ট। ওইখানে প্যালপেট বা টাচ করলে যদি পেইন হয় তাহলে সেটা হচ্ছে টেন্ডারনেস, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। যে সোয়াস সাইন বলতে পেশেন্টকে যদি শোয়াই, সুপাইন পজিশনে শোয়াই, তারপর সেই পেশেন্টকে রাইট লেগটা তুলতে বললে সে যদি তখন যদি তার রাইট অ্যাবডোমেনে পেইন হয় তাহলে সেক্ষেত্রে তার এই সাইনটা পজিটিভ। হ্যাঁ পজিটিভ হবে। আর হচ্ছে রবিসাইন সাইন, রবসিং সাইন সাইন, যেটা হচ্ছে লেফট লেগটা তুলতে বললে সুপাইন পজিশনে না এটা নয়, লেফট সাইডে প্যালপেট করলে বা লেফট সাইডে প্রেস করলে পেনটা রাইট সাইডে হবে, সেটা হচ্ছে রবসিং সাইন। তারপর হচ্ছে নজিয়া ভমিটিং হতে পারে, ফিভার আসতে পারে পেইনের জন্য, যেহেতু এটা ইনফেকশনের জন্য হচ্ছে। তারপর এই ইমিউনাইজেশনের জন্য প্রপার মানে ইনফেকশন যেহেতু হচ্ছে তার জন্য ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যেতে পারে, ওটাকে কি বলে? লিউকোসাইটোসিস বলে। লিউকোসাইটোসিস। তারপর শিফট ইন ইএসআর হতে পারে, আর অ্যানোরেক্সিয়া হতে পারে যেহেতু পেইন হচ্ছে। আর এটা মনে রাখার জন্য হ্যাঁ ম্যান্ট্রেলস, এই MANTRELS, এই শর্ট টার্মে আমরা মনে রাখতে পারি। M ফর মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফসা পেইন, A ফর অ্যানোরেক্সিয়া, N ফর নজিয়া অ্যান্ড ভমিটিং, T ফর টেন্ডারনেস, R ফর রবসাইন সাইন, E ফর elevated temperature, L ফর লিউকোসাইটোসিস, S ফর শিফট ইন ESR। এরপর ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে আমরা হিস্ট্রি টেকিং নিতে পারি, ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি, তারপর অ্যাবডোমিনাল এক্স-রে, সিটি স্ক্যান। ফিজিক্যাল এক্সামিনেশনে কোনটার উপর বেশি ফোকাস করব? অ্যাবডোমিনাল প্যালপেশন, তাই তো? তারপর ইউএসজি করতে পারি, এমআরআই করতে পারি, আর ব্লাড টেস্ট করতে পারি। আর এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্টে আমরা পেইনটা রিলিফ করার জন্য অ্যানালজেসিস দিতে পারি। মানে মেডিকেল ম্যানেজমেন্ট অ্যাপেন্ডিসাইটিসের কোনো ডিরেক্ট মেডিকেল ম্যানেজমেন্ট নেই, জাস্ট সাপোর্টিভ থেরাপি। যেও সাইন অ্যান্ড সিমটমস গুলোর জন্য আমরা সেই মেডিসিনস গুলো দিয়ে থাকি, সেগুলো কি কি? অ্যানালজেসিক দিতে পারি পেইনটা রিলিফ করার জন্য, অ্যান্টিএমেটিক্স দিতে পারি যাতে নজিয়া ভমিটিংটা না আসে, আর অ্যান্টিবায়োটিক্স দিতে পারি যাতে ইনফেকশনটা কন্ট্রোলে থাকে, আর অ্যান্টিপাইরেটিক্স যাতে ফিভারটা কন্ট্রোলে থাকে। আর আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আমরা এক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্টটাই হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ঠিক আছে? এক্ষেত্রে এই সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যাপেন্ডেক্টমি হতে পারে, মানে অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এই অ্যাপেন্ডেক্টমিটা দু প্রকারের হয়, ওপেন সার্জারি আর হচ্ছে মাইক্রো সার্জারি। ওপেন সার্জারি আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ল্যাপ্রোটমি, ল্যাপ্রোটমি। আর মাইক্রো সার্জারির ক্ষেত্রে হচ্ছে ল্যাপ্রোস্কোপি। এটা ম্যাম এক্সপ্লেন করতে হবে। তারপর বলো। তারপর নার্সিং ম্যানেজমেন্ট এক্ষেত্রে দুটো টাইপসের হতে পারে, একটা প্রি অপারেটিভ আর একটা পোস্ট অপারেটিভ, মানে অপারেশনের আগে যেটা, আর অপারেশনের পরে হচ্ছে পোস্ট অপারেটিভ। অপারেশনের আগে নার্সিং ওগুলো আর ছেড়ে দাও, ঠিক আছে, বসো। আচ্ছা, আর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে কমপ্লিকেশন, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সের কমপ্লিকেশন কি হতে পারে? কখনো শুনেছো ডক্টর বলছেন অ্যাপেন্ডিক্সটা বার্স্ট করে গেছে, তাই তো? তাহলে কি কমপ্লিকেশন? রাপচার অফ অ্যাপেন্ডিক্স। যেরকম আমরা বেলুনকে যদি ফোলাতেই থাকি, ওটা ডিস্টেন্ডেড হয়ে যাওয়ার পরে যখন ফোলাতেই থাকি কি হয়, ওটা বেলুনটা ফেটে যায়, তাই তো? বার্স্ট করে যায়। সেম অ্যাপেন্ডিক্সের সাথেও, ঠিক আছে? রাপচার অফ অ্যাপেন্ডিক্স হতে পারে, অ্যাবসেস হতে পারে,
অ্যাবসেস মানে ঘা, ঠিক আছে? কি হচ্ছে ওখানে? মিউকাস জমা হচ্ছে, ইনফেকশনস হচ্ছে, তাহলে কি ওখানে ঘা হওয়াটা স্বাভাবিক, তাহলে অ্যাবসেস হতে পারে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস মানে আইটিস আছে ওয়ার্ডটায়, পেরিটোনাইটিস মানে ইনফ্লামেশন অফ কি? পেরিটোনিয়াম, ঠিক আছে? ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম। কি হচ্ছে? যদি অ্যাপেন্ডিক্সটা রাপচার করে, এটা অ্যাপেন্ডিক্সটা আছে, এর মধ্যে পুরোটাতে ব্যাকটেরিয়া আছে, মিউকাস আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? এটা যদি রাপচার করে যায় কি হবে? এইগুলো বেরিয়ে সারাউন্ডিং টিস্যুসগুলোকে ইনফেক্ট করবে, তাই তো? এবার এটা সারাউন্ডিং এ বলতে কি আছে? পেরিটোনিয়াম আছে, তাই তো? তাহলে এটা যখন বার্স্ট করছে, যে ভেতরে যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে, যে ব্যাকটেরিয়া গুলো আছে, ইনফেকশনস গুলো আছে, তারা এটা থেকে বেরিয়ে সারাউন্ডিং এ যে পেরিটোনিয়াম আছে সেটাকে ইনফেক্ট করছে, সেটাকে ইনফ্লেম করছে, তখন পেরিটোনাইটিস হচ্ছে। বোঝা গেছে? পুরো টপিকটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে।